হ্যাঁ, নির্ণায়কটা আগে শেষ করে দিই, তারপরে ম্যাট্রিক্সের যে ছোট্ট চ্যাপ্টারটা বাকি আছে সেই চ্যাপ্টার থেকে আমি এক্সপেক্ট করছি 3 থেকে 4 নাম্বার আসবে, ঠিক আছে? আর ওই চ্যাপ্টারটা কিন্তু সহজ, যা বুঝতে পারলাম, তোকে ওদেরকে করিয়ে খুবই সহজ। আচ্ছা, তো আগে ডাউটগুলো বল, নির্ণায়কে। কত? 258 পেজের 88। কারো হয়নি অঙ্কটা? কারো হয়নি? হয়েছে? দেখ বেসিক্যালি কি আছে অঙ্কটাতে, প্রথমে আছে কত নাম্বার এটা, 58, তাই তো? না সরি 88। হ্যাঁ, কি আছে দেখো, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, a স্কোয়ার a মাইনাস 1 এর স্কোয়ার আর একটা a প্লাস 1 এর স্কোয়ার, সরি প্রথমে একটা a প্লাস 1 আছে, তারপর একটা a মাইনাস 1 এর স্কোয়ার, তারপরে b স্কোয়ার b প্লাস 1 এর স্কোয়ার b মাইনাস 1 এর স্কোয়ার, c স্কোয়ার c প্লাস 1 এর স্কোয়ার c মাইনাস 1 এর স্কোয়ার। এই তো অঙ্কটা দেখো, কে দেখ এখানে 1 আছে আর এখানে কি আছে বল, মানে এখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, বাকিটা বাদ দিতে হবে, তাহলে যে করে দেবো। আচ্ছা এখানে কি কি আছে বল, ধরতে গেলে এস এরকম আছে দেখতে, a স্কোয়ার প্লাস a সরি প্লাস 2a প্লাস 1 এরকম ধরনের টার্ম আছে এখানে, আর এখানে কি ধরনের টার্ম আছে, a স্কোয়ার মাইনাস 2a তারপরে প্লাস 1, এই ধরনের টার্ম এখানে আছে, তাই তো? ওকে, আমি যদি এই টার্ম দুটোকে মানে বিয়োগ করি তাহলে কি হবে বলতো, এই টার্ম দুটো বিয়োগ করি তাহলে কি আসবে, বা এই টার্ম দুটো যোগ করি তাহলে এখানে কি আসবে, যোগ করলে এখানে কত আসছে বল, যোগ করলে আসছে 2 2 কেটে যাচ্ছে 2a স্কোয়ার প্লাস 1, 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1, আর বিয়োগ করলে লাভ হচ্ছে কিছু, এইটা এটা বিয়োগ করলে মাইনাস 4a চলে আসছে, দেখ মাইনাস 4a মাইনাস 4b মাইনাস 4b এরকম সি আসবে, কিন্তু আমার ওখানে কি দরকার আছে, 1 দরকার আছে, তাই তো? তো 2 কি করে আসবে ওখানে, 2 কি করে এনেছিস জানো, কি করেছে তখন 2 কি করে আসছে বল, ওই এখানে লাস্ট টাইম নিচে লাইন 2 কে আসছে, মানে দুবার করতে হয়েছে তাই তো, দুবার করার পর এসছে, একবারে আসছে না। ঠিক আছে, r2 মাইনাস 1 r3 মাইনাস 1 করে এই জায়গাতে রেজিস্টার কাটছে, হ্যাঁ ঠিকই আছে, ওটাই করো তাহলে, মানে একবারে আসছে না, আমি বললাম যদি একবারে কোনো মানতে পারি না, একবারে আসছে না, দুবারই করতে হবে, তাহলে দুবারই করো, মানে কি দুবারে করবো দেখ, প্রথমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে r2 ড্যাশ r2 মাইনাস r1 আর r3 ড্যাশ r3 মাইনাস r1, এতে করে কি হবে দেখো, এতে করে যেটা হবে প্রথমে a স্কোয়ার থাকলো b স্কোয়ার থাকলো c স্কোয়ার থাকলো, এবার এটা থেকে এটা বিয়োগ করলে কত করে থাকবে, 2a প্লাস 1, এটা থেকে এটা বিয়োগ করলে 2b প্লাস 1, এটা থেকে এটা বিয়োগ করলে 2c প্লাস 1, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে বল, 1 মাইনাস 2a, তাই না? আর এখান থেকে করলে 1 মাইনাস 2b 1 মাইনাস 2c হলো, এটা হলো। এইবার কথা হচ্ছে যে আমরা যদি এবার এই দুটোকে যোগ করি তাহলে 2a 2a কেটে যাবে, কি বলছি দেখ, আমি বলতে চাইছি যে r3 ড্যাশ কে লিখবো r3 প্লাস r2, ঠিক আছে? তাহলে কি লাভ হবে আমার, এবার মাইনাস 2a প্লাস 2 হলো কেটে গিয়ে এখানে শুধু 2 2 করে পড়ে থাকবে, আর 2টা কমন নিলে দেখ নিচে যে 1 আছে সবগুলোতে ওই 1 গুলো চলে আসবে, ঠিক আছে? আর এখন যদি একবারে আনতে পারি, একবারে আসছে না, ওই দুবারেই করতে হচ্ছে, কিছু করার নেই, একবারে আমি চেষ্টা করলাম কিন্তু হবে না একবার কোনোভাবে। আচ্ছা, আর এখানে কি আছে বল, এখানে কি দেখতে পাচ্ছিস দেখ, এখানে ABC অনলি, তাই তো? আচ্ছা, এবার যদি আমি এই দুটোকে বিয়োগ করি তাহলে এখানে কি আসবে, 4a 4b 4c, যদিও দুটো স্টেপ একসাথে করা যায় না, কিন্তু এখানে অ্যান্সার মিলে যাবে করলে, যা বুঝতে পারছি আমি মনে হয়, ঠিক আছে? দেখি করে দেখি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে আমি দাঁড়া এই লাইনটা করবি না কেউ, ঠিক আছে? r2 ড্যাশ ইকুয়ালস টু r2 প্লাস r3, দেখ r2 ইকুয়ালস টু আই তাকাই দিকে, r2 ইকুয়ালস টু r2 প্লাস r3 চেঞ্জ করেছি, আর r3 ড্যাশ ইকুয়ালস টু কি করছি আমি, r3 মাইনাস r2 না প্লাস r2, প্লাস করলে কি হবে, এক মিনিট, না 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 এক মিনিট r2 ড্যাশ ইকুয়ালস টু r2 প্লাস r3 করলে আমার লাভ হবে না কিছু, দেখ ভেবে দেখ,
আমার এখানে তো আমার এখানে সবগুলো 2 চলে আসছে, 2 লাগবে কি এখানে আমার? না, তাহলে এটা করে কিছু লাভ হচ্ছে না। R3 দে, আগে R3 দে। R3 ড্যাশ কি আসছে বল? R3 ড্যাশ আসছে আমার কাছে R3 প্লাস R2। এটা করে লাভ হচ্ছে তো? দুটো করেই কর, যখন একবারে হচ্ছেই না তখন a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এটা যা আছে থাকলো, এটাও যা আছে থাকলো, এটাও যা আছে থাকলো। এই দুটোকে যখন যোগ করছি কত হচ্ছে বল? এখানে কত আসছে? 2, এটাও 2, এটাও 2। পরে লাইন 2টা বাইরে কমন নেওয়া যাবে, তাহলে এখানে বাইরে 2 বেরিয়ে গেলে কত পড়ে থাকলো? a স্কোয়ার 2a প্লাস 1 1, বি স্কোয়ার 2b প্লাস 1 1, সি স্কোয়ার 2c প্লাস 1 1। এবার পরের লাইনে কি করবো? এই দুটোকে বিয়োগ করে দেবো, তার মানে r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r3। তাহলে পরের লাইনে এখানে চলে আসবে 2a 2b 2c, 2টা কমন নিলে বাইরে আবার 4 হয়ে গেল, 4টাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলাম তো? কত? 90 এর 3 তো? সমান্তর প্রগতি মানে কি বল? n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1d, সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা হয়ে যাবে। কি আছে বল 90 এর 3 নম্বরটাতে? 90 এর 3 কি আছে? টিপি টিকিউ টিআর হলো যথাক্রমে সমান্তর প্রগতির পি তম কিউ তম আর তম পদ। ঠিক আছে, টিপিটা কততম পদ? পি তম পদ, তাই তো? তো টিপি যদি পি তম পদ হয়, আমি ধরছি যে প্রথম পদটা হচ্ছে এ আর অন্তরটা হচ্ছে এ ডি, তাহলে টিপির মানটা কত বলতে পারবো? এ প্লাস পি মাইনাস 1 ডি, এটা হবে। সিমিলারলি টি কিউ কত হবে বল? টি কিউ এ প্লাস কিউ মাইনাস 1 ডি, আর টি আর হবে এ প্লাস আর মাইনাস 1 ডি। আমি ডাইরেক্ট লিখছি মানটা, ঠিক আছে? কি কি আছে মান বল ওখানে কোশ্চেন? কত নম্বর জন্য? 90 এর 3। ওকে, টিপি টি কিউ টি আর তো ডাইরেক্ট মান লিখছি, ঠিক আছে? এ প্লাস পি মাইনাস 1 ডি, এ প্লাস কিউ মাইনাস 1 ডি, এ প্লাস আর মাইনাস 1 ডি। পরেগুলো কি কি আছে? পরেগুলো আছে আমার কাছে, বল কত আছে? পি কিউ আর, তারপর 1 1 1, পি কিউ আর 1 1 1। এবার দেখো আমি কি করব, এই দুটোকে বিয়োগ করব। বিয়োগ করেছিস নাকি? তাহলে হ্যাঁ, ডি কমন যাবে না তো? ডি এখন কি করে কমন যাবে? এখন তো যাবে না কমন, এখন তো যাবে না কমন, এখন কি করে কমন যাবে? ডি কমন যাচ্ছে এখন? প্রথমে কমন নিয়েছিলি নাকি? আচ্ছা, আমার হিসাবে কোশ্চেনটা একটু ভুল আছে। কোশ্চেনটা, এই কোশ্চেনটা ঠিক করে দেওয়া যাবে। শোন, আমি এভাবে করবো না অঙ্কটা, এভাবে করবো না, এগুলো এগুলো দরকারই পড়বে না। কালকে দেখ করালাম, আমি কি করে করালাম দেখ। এটা কত ছিল? টিপি টি কিউ টি আর, পি কিউ আর, আর এটা 1 1 1। এই তো অঙ্কটা, দেখ ভালো করে বুঝে নে। যদি বলি পি কিউ আর আর আছে, পি তোমার পদটা কত? টিপি, কিউ তমটা হচ্ছে টি কিউ, আর আর তমটা হয়ে যাচ্ছে টি আর, তাই তো? ভালো করে বুঝবো। তাহলে যদি বলি দেখ এইগুলো যদি সমান্তর প্রগতিতে হয়, তাহলে একটাই লিখতে পারবো, যেহেতু এই তিনটা পদ সমান্তর প্রগতিতে আছে, তার মানে টি কিউ মাইনাস টিপি ইকুয়ালস টু টি আর মাইনাস টি কিউ, এটা লিখতে পারবো। পারবো লিখতে? পারবো তো? সমান্তর প্রগতি মানে কি? এর সাথে কিছু যোগ হয়ে এটা আসলো, আবার এর সাথে কিছু যোগ হয়ে এটাই আসলো, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে যা পাবো, এর থেকে এটা বিয়োগ করলে একই জিনিসই পাবো। ঠিক আছে, এটা সমান্তর প্রগতির নিয়ম। কিন্তু কোশ্চেনে একটা জিনিস উল্লেখ নেই যে পি কিউ আরটা হচ্ছে কি পরপর পদ, মানে বা পি কিউ আর এরও ডিফারেন্স যদি সেম না হয় অঙ্কটা হবে না। মানে যদি এটা বলে দিত যে পি কিউ আর আর হলো কি পরপর তিনটি পদ, ঠিক আছে, তাহলে অঙ্কটা ঠিক আছে। কি হবে তাহলে দেখ, যদি পরপর তিনটা পদ হয়, তাহলে এখান থেকেও বলতে পারবো কিউ মাইনাস পি ইকুয়ালস টু আর মাইনাস কিউ, বলতে পারবো যদি পরপর পদ হয়। যদি না হয় তাহলে বলতে পারবো না কিন্তু এটা, ঠিক আছে? যদি না হয় এটা কিন্তু বলতে পারবো না। যদি পরপর পদ না হয় তাহলে কি? তাহলেও হবে অ্যাকচুয়ালি। কেন হবে দেখ, সাপোজ আমি একটা সমান্তর প্রগতি লিখছি 2 5 8 11 14, ভুল না কোশ্চেন, ঠিক আছে আমারই ভুল হচ্ছে। দেখ আরেকটা পদ লিখছি এখানে 17। দেখ এই তিনটে পদ সমান্তর প্রগতিতে আছে। আবার লক্ষ্য কর এই তিনটে পদ সমান্তর প্রগতিতে আছে, আছে না? এই তিনটে পদ সমান্তর প্রগতিতে আছে, ঠিক বলছি? আচ্ছা তাহলে লক্ষ্য কর
এই পদটা কত নাম্বার পদ? 1 নাম্বার পদ। এই পদটা 3 নাম্বার পদ, এটা কিন্তু 5 নাম্বার পদ। তাহলে ওরা আমি ভুল বলছিলাম, যদি ওখানে নাও বলা যায় পরপর 3টি পদ, তাও লক্ষ্য করে দেখ এর থেকে এর যা বিয়োগফল, এর থেকে এর বিয়োগফল সমানই হচ্ছে, কিন্তু আমি ভুলছিলাম তাহলে। ঠিক আছে, আমি বলছিলাম না পরপর 3টা পদ হতেই হবে, না হলেও তো হচ্ছে। দেখ পরপর 3টা পদ না হলে কি হচ্ছে না? হচ্ছে তো, তাই তো? তার মানে আমি কিন্তু এটা বলতে পারবো যে এর থেকে এটার যা বিয়োগ হবে আর এর থেকে এটার যা বিয়োগ হবে সমান হবে। ক্লিয়ার তো? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? ব্যাস, এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি। ব্যাস, এবার এটাকে ইউজ করলে অঙ্ক হয়ে যাবে। দেখ এই দুটো আছে আমার কাছে। এবার অপারেশন কি দিচ্ছি? দেখ অপারেশন দিচ্ছি আমি r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r1 দিলে আমার হবে না এখানে। এখানে r3 মাইনাস দেখ লক্ষ্য কর tq মাইনাস tp, ঠিক আছে? আবার এখানে কি আছে আমার কাছে tr মাইনাস tq, তখন আমাকে এটার সাথে এটা বিয়োগ করতে হচ্ছে। তাহলে r2 করতে হবে এখানে, যদিও করা যায় না, বারবার বলছি করা যায় না কিন্তু এটা, ঠিক আছে? কাউকে গিয়ে বলেছেন আমি এটা শিখিয়েছি, এটা সত্যি করা যায় না, ঠিক আছে? কিন্তু অঙ্ক কিছু কিছু অঙ্ক মিলে যাবে, মিলে আছে তখন করি। ব্যাস, এবার তাহলে এখানে প্রদত্ত থাকলো কত? টিপি p1, আর এখানে কত হয়ে গেল বল? tq, হ্যাঁ tq মাইনাস টিপি, এখানে q মাইনাস p, আর এখানে 0, এখানে tr মাইনাস tq, r মাইনাস q, আর এখানে 0। এবার লক্ষ্য কর আমরা বলেছি এই মানটা আর এই মানটা সমান, তাহলে এই দুটো সেম হয়ে গেল এখানে। আবার বলেছি এই মানটা আর এই মানটা সমান, এই দুটো সেম হয়ে গেল, তার মানে কি এই দুটোরও পরপর সেম হয়ে গেল। আর যখনই সেম হয়ে গেল মানে এর তাহলে এই দিন একটা মানটা কত? 0 বললাম, ঠিক আছে? তাহলে আমি ভুল বলছিলাম, যখন পরপর 3টা পদ না হলেও কিন্তু হয়ে যাচ্ছে, দেখ, তাই না? ঠিক আছে, তাহলে এবার চলে আসছে আমরা ম্যাট্রিক্সের লাস্ট চ্যাপ্টারটাতে। ঠিক আছে, চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। এবার যে আমি যেটা কোশ্চেন গুলো ঘেটে অবজারভেশন করলাম, ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারে কিছুই নেই, ওখান থেকে 1-2টো কোশ্চেন থাকছে, ঠিক আছে? নির্ণয় থেকে 4 থেকে 5টা কোশ্চেন থাকছে, ঠিক আছে? নির্ণয় থেকে। আর ম্যাট্রিক্সের লাস্ট চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা কোশ্চেন থাকছে, মানে সব মিলে 10টা কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? এবার এখান থেকে যদি দুটো আসে দুটোই পারবো, ঠিক আছে? এখান থেকে বুঝতে পারলাম যে এখানে কিন্তু অতটা সহজ চ্যাপ্টার না এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ফুল মার্কস আশা করতে পারি না, তাও চেষ্টা করবো যতটা করা যায়, সবাই ভালো থাকে, কমন থাকে তো সব কমন পেয়ে যাবো। এইখান থেকে যতটি করা যাবে, হ্যাঁ এটাও করা যাবে, এখান থেকে ততটি পারা যাবে, কিন্তু তবে একটা কন্ডিশন, এখানে সূত্র প্রচুর, সূত্র করে মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? প্রচুর বলতে খুব প্রচুর না, আবার কয়েকটা সূত্র আছে, যদি ভালো করে মাথায় রাখতে পারি এখান থেকে যতটি অঙ্ক ততটি করতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো তো চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করি যতটা ইজিলি যতটা বোঝানো যায়। ল্যাগ্রাঞ্জের উপপাদ্য আমি তো সিলেবাস খুললাম, সিলেবাস দেখতে পেলাম না কোথাও, আগের বছর পর্যন্ত ছিল। রোলের উপপাদ্য আর ল্যাগ্রাঞ্জের উপপাদ্য আগের বছর পর্যন্ত ছিল, এবছর দেখতে পেলাম না কোথাও, সিলেবাসে লেখা নাই। কে করাচ্ছে ওগুলো? না সিলেবাসে। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে নির্ণয়ের একটা ছোট্ট জিনিস বাকি থেকে গেছে, যদিও বাকি থেকে গেছে বলা যাবে না, ওটা আমরা অলরেডি করেছি 11-এ, তাও আমি বলে দিচ্ছি একবার। দেখ মনে আছে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু x1 y1, b হচ্ছে x2 y2 আর c হচ্ছে x3 y3, যখন 3টে বিন্দু দেওয়া থাকতো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারতাম। কোথায় পড়েছিলাম? সরল রেখা চ্যাপ্টারে। সরল রেখা কি সূত্রটা কি ছিল? মডিউলাস অফ, বাইরে 1/2 থাকবে, মডিউলাস অফ মনে কর x1 এর সাথে গুণ করতাম y2 মাইনাস y3, ঠিক আছে, প্লাস x2 এর সাথে গুণ করতাম y3 মাইনাস y1 প্লাস x3 এর সাথে গুণ করতাম y1 মাইনাস y2। এই সূত্র যেন না ভুলি তার জন্য একটা শর্টকাটও শিখিয়েছিলাম, বলেছিলাম এই সার্কেলটা এখানে নিবি x1 x2 x3। এবার লক্ষ্য করবি একটা এই ডিরেকশনে ফলো করবো আমরা, যখন x1 লিখছি তখন দেখ এই ডিরেকশনে y2 মাইনাস y3 হচ্ছে তার সাথে গুণ, আবার যখন x2 লিখছি তার সাথে এই ডিরেকশনে y3 মাইনাস y1 গুণ হচ্ছে, মানে যেন ভুল করে এটা y1 মাইনাস না y3 না হয়ে যায়, ঠিক আছে? আর x1 এর সাথে গুণ করছি, এই x এর সাথে গুণ করছি কতবার এই ডিরেকশনে y1 মাইনাস y2, যেন এই যে এখানে যেন প্লাস মাইনাস গুলো গন্ডগোল না হয়, এই কারণে এই সার্কেলটা পাশে এঁকে নিতে বলেছিলাম। তো বলছে এই সূত্রটাতেই নির্ণায়ক আকার দেওয়া যায়, কি আকার? নির্ণায়ক আকার এরকম, নির্ণায়ক লিখতে হয় একটা, নির্ণায়ক লিখে প্রথম রোতে 3টে 1 লিখে দিতে হয়, ঠিক আছে? লেখার পরে এই রোটাতে x1 x2 x3 আর এই রোটাতে y1 y2 y3 লিখে দিতে হয়। অথবা কেউ যদি না স্যার আমরা এভাবে লিখবো না, আমরা প্রথম কলামে 1 নিয়ে নেবো আর এটাকে x1 x2 x3 y1 y2 y3। এবার যদি এই নির্ণয়গুলোকে ভেঙে নিই আমরা বিস্তৃত করে নিই, এইটাই আসবে, সরি একটা 1/2 হবে সামনে,
y1 এটা y2। আচ্ছা, একটা এটার সামনে একটা 1/2 হবে, ঠিক আছে। মানে বেসিক্যালি এটাকে যদি আমরা বিস্তৃত করে দিই না, এটাই আসবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা পড়েছি আমরা, শুধু এখানে নির্ণায়ক আকার দেওয়া হয়েছে, আর কিছুই না। অঙ্কও করেছি আমরা এই সূত্রটার উপরে আগে, ঠিক আছে। কিন্তু এখানে ওই নির্ণায়ক আকার যেহেতু বলে দিয়েছে, একটা অঙ্ক করে নি বলে অঙ্ক এই চ্যাপ্টারটা এখানে শেষ করে দিই। দেখ, একটা অঙ্ক আছে, পেজ নাম্বার চলে আই 275 পেজের 11 নম্বর অঙ্ক, 275 পেজের 11 নম্বর, তাতেই করে নে। কি বলছে অঙ্কটা পর? তিনটে বিন্দু দেওয়া আছে, আর বিন্দু তিনটা বলেছে সমরেখ। যদি বিন্দু তিনটে সমরেখ হয়ে যায়, তার মানে কি? দেখে দেখা সমরেখ মানে এই যে এরকম, যখন তিনটে বিন্দু সমরেখ হয়ে যাবে, এই তিনটে বিন্দু নিয়ে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হবে? হবে না। তার মানে বলতে পারি যে এই তিনটে বিন্দু নিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে কাল্পনিক জগতে, তার ক্ষেত্রফলটা কত হবে? 0। ক্ষেত্রফল তৈরি হবে না বেসিক্যালি, তার মানে ক্ষেত্রের মানটা কত হবে? 0। তাহলে এই যে ওই সূত্রটা, এই এটা লিখ অথবা এটা লিখ অথবা এটা লিখে এটাকে ইকুয়ালস টু 0 করে দিয়ে এখান থেকে কি এর মানটা বের করে নে, ঠিক আছে। তাড়াতাড়ি। এই চ্যাপ্টার আরেকটা জিনিস বাকি আছে, সেটা পরের চ্যাপ্টারে বলে দিচ্ছি, একসাথে দুটো বলে দেবো, ঠিক আছে। কোন অঙ্ক? না না না, এটা না, এটা তো আগে চ্যাপ্টার, এটা নির্ণায়কে আছে, ওই চ্যাপ্টারটা এখন আসেনি আমরা, এবার আসছি ওই চ্যাপ্টারটাতে, ঠিক আছে। চ্যাপ্টারের নাম কি? দেখ, সংলগ্ন ম্যাট্রিক্স ও সহ সমীকরণের সমাধান, এরকম চ্যাপ্টারের নাম দিয়েছে, ঠিক আছে। মানে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এবার শোন ভালো করে বুঝ। সংলগ্ন ম্যাট্রিক্স, যেটাকে আমরা অ্যাডজয়েন্ট নাম দিচ্ছি, ঠিক আছে। টাকা এদিকে, এ একটা ম্যাট্রিক্স লিখছি, এখানে হেডিং করবি অ্যাডজয়েন্ট। বাংলায় খুব বাজে নাম, আমি নামগুলো বলছি না। সংলগ্ন ম্যাট্রিক্স কিছু নাম আছে বাংলায়, দেখ অ্যাডজয়েন্টকেই বলছে, মানে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা মানে তার সংলগ্ন ম্যাট্রিক্স বের করা, এটাই বলতে চাইছে বাংলায়। তো আমি এ একটা ম্যাট্রিক্স দিলাম, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। আচ্ছা দেখো, এবার অ্যাডজয়েন্ট অফ এ হলো ADJ। অ্যাডজয়েন্ট অফ এ কে শর্টকাটে কি করে বোঝাবো? ADJ লিখে বোঝাবো, অ্যাডজয়েন্ট অফ এ। এখানে কারো থাকবে, দেখ লক্ষ্য করে, কোথা কাছে দেখা দেখা, ক্যাপিটাল A11, ক্যাপিটাল A12, ক্যাপিটাল A13, 21, 22, 23, A31, A32, A33। কার মনে আছে বল? এই যে ক্যাপিটাল গুলো কি? কোফ্যাক্টর। ভেরি গুড। এই যে, তার মানে যদি বলি আমি স্মল A11, সেটা কি তাহলে? ছোট A11 এর কোফ্যাক্টর। তার মানে কোফ্যাক্টর কি বের করতাম? মনে করো এর রেসপেক্টে রো, আর কলামটাকে বাদ দিয়ে দিতাম, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করে যেটা পেলাম, সেটা হলো তার কোফ্যাক্টর। এটা লিখলাম এখানে মানটা। আবার যখন আমি এর কোফ্যাক্টর বের করব, কি করব? এর রেসপেক্টে রো, এর রেসপেক্টে কলাম বাদ দিই, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করে যে মানটা পেলাম, সেই মানটা, আচ্ছা মনে কর এখানকার চিহ্ন কি ছিল? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস, এরকম করে চিহ্ন সমেত এখানে বসালাম। বসানোর পর যে ম্যাট্রিক্সটা পেলাম, তার যেটা ট্রান্সপোজ করব, সেটাকেই বলা হচ্ছে এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট। মানে কোফ্যাক্টর শুধু না, তারপর আবার তার ট্রান্সপোজ। ওয়েট, তাহলে এখানে কত হবে বল? এটা হয়ে যাবে A11, A12, A13। তারপর আর লিখছি না আমি, সেটা বুঝলাম তো ট্রান্সপোজ কি করে নিতে হয়। এবার ভাব, 1 নম্বরের জন্য এটা কোনদিন আসবে? 1 নম্বরের জন্য নিশ্চয়ই এটা কোনোদিনও দিবে না আমাদেরকে, বুঝতে পারছি তো। একটা দুটো তিনটে মানে 9টা এলিমেন্টের প্রথমে কোফ্যাক্টর বের করো, তারপর তাকে ট্রান্সপোজ করো, তারপরে তোমার তুমি তার অ্যাডজয়েন্ট বের করতে পারবা। মানে খুব ভারী জিনিসটা, তাই তো। কিন্তু জিনিসটা কি আমি শুধু বলে দিলাম, যেন করে অজানা না থাকে যে কি করে বের করতে হয় অ্যাডজয়েন্ট, ঠিক আছে। তো লিখে নাও যে যদি এ সমান সমান এটা হয়, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে কি এটা, এটা লিখো তাকায় দিকে। এবার লিখ, যেখানে একটা জিনিস লিখবি, পরে তো তোরা ভুলে যাবি যে এগুলো কি, বড় হাতের গুলো কি। তাই লিখবি, যেখানে ক্যাপিটাল এ আই জে হলো স্মল এ আই জে এর কোফ্যাক্টর। তোরা পরে ভুলে যাবি জিনিসটা কি ছিল, লিখে নিবি এখানে যে যেখানে ক্যাপিটাল এ আই জে হলো স্মল এ আই জে এর কোফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, একটা নোট বলে একটা জিনিস লিখাচ্ছি, দেখ পরীক্ষায় কি চালাকি করবে, বের তো করতে দিবে না, বলবে ক্যাপিটাল এ যদি এরকমটা হয়, এ আই জে এম এন, এম এন তো না, সরি, এগুলো শুধু স্কোয়ার ম্যাট্রিক্সেরই হয়, এন এন মানে স্কোয়ার ম্যাট্রিক্সের, ঠিক আছে। টাকার দিকে ক্যাপিটাল এ যদি এ আই জে হয়, ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত?
ঠিক আছে, এরকম করে মানে এই আকারে লিখতে হবে আমাকে। লক্ষ্য কর অ্যাডজয়েন্ট অফ এটা হবে ক্যাপিটাল এ আই, সরি ক্যাপিটাল এ জে আই, এটা হবে না, তাই না? প্রথমে কি করছি, স্মল এ আই যেগুলোকে কি করছি আমরা ক্যাপিটাল করছি, করার পর তার ট্রান্সপোজ যখন নিচ্ছি, তারপর ট্রান্সপোজ নেওয়া মানে কি আই গুলো জে হয়ে যাবে আর যেগুলো আই হয়ে যাবে, তাই তো ব্যাপার। তার মানে অ্যাডজয়েন্ট অফ এ বলে আমরা এটা কত লিখতে পারি, ক্যাপিটাল এ জে আই, যেখানে আই যে এ লিখে দিতে হবে যে হোয়াট ইজ এ আই জে, এ আই জে হলো স্মল এ আই জে, এ আই জে কোফ্যাক্টর, তাই তো? ব্যাপারটা কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? এটা কিন্তু বলতেই পারে আমাকে, কোশ্চেনে দিতেই পারে। এবার একটা অপশনে দিল তোকে ক্যাপিটাল এটাকে আই জে করে দিল, একটা অপশনে লিখে দিল স্মল এ আই জে, তো চারটা অপশন দিয়ে দিল, তখন আমাকে বুঝতে হবে যে না এইটাই হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ। বোঝাতে পারলাম? বুঝতে পারলি? আচ্ছা, এবার যদি ম্যাট্রিক্সটা 2x2 অর্ডারের হয় তাহলে তখন কি হবে অ্যাডজয়েন্টটা, একটু দেখি টাকা, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এটা, ঠিক আছে? টাকা এই একটা ম্যাট্রিক্স লিখছি আমি, -2 3 -1 -7 এরকম একটা ম্যাট্রিক্স দিল, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা আমি অ্যাডজয়েন্ট বের করতে বললাম, টাকায় কি টাকা কয় লিখবি, লিখে থাক। ক্যাপিটাল এ হলো একটা ম্যাট্রিক্স, এর আমি অ্যাডজয়েন্ট বের করতে বলেছি, তাহলে অ্যাডজয়েন্ট কি করে বের হবে, প্রথমে প্রত্যেকটা এ পদের কি নিতে হবে, কোফ্যাক্টর নিতে হবে। তাহলে বলতো একটু, -2 এর কোফ্যাক্টর কত হবে, -2 এর রেসপেক্টে রো বাদ দিলাম, কলাম বাদ দিলাম, কত করে থাকছে -7, তাহলে -2 এর কোফ্যাক্টর কত হলো -7। আচ্ছা 3 এর কোফ্যাক্টর কত তাহলে +1, কেন +1, এই চিহ্নটা ভাবতে হবে, এই যে প্লাস মাইনাস মাইনাস প্লাস, যেমন 2 এর জন্য চিহ্ন ছিল প্লাস মাইনাস প্লাস, এই 3 এর জন্য আর 2 বাই 2 চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3 এর কোফ্যাক্টর দেখে মনে হচ্ছে -1, কিন্তু এখানে অলরেডি মাইনাস গুণ আছে, তাই কত হয়ে যাবে এখানে 1 হলো। আচ্ছা তাহলে এর কোফ্যাক্টর কত -3, আর এর কোফ্যাক্টর -2। এইবার শুনুন, তারপরে কি করতে হবে বলেছিলাম, প্রত্যেকটা কোফ্যাক্টর নিয়ে তার ট্রান্সপোজ করলাম, তাহলে কত আসবে বলো, -7 -3 1 -2 হলো। তো আমি প্রথমে এভাবে করতাম, আমার একটা স্টুডেন্ট বলছে কি করছেন আপনি এগুলো, এরকম করবেন, এরকম দেখেন আমি শিখাচ্ছি আপনাকে, এই দুটোকে উল্টে দেবেন আর এই দুটোকে মাইনাস দিয়ে গুণ করে দেবেন, হয়ে যাবে। দেখেন আমার একটা ছাত্রী আমাকে শিখিয়েছিল, আমি ওকে এভাবে শিখালাম, বলছে আপনি এগুলো কি করছেন, এগুলো এভাবে করতে হয় না, দেখেন কিভাবে করতে হয়, আপনি এভাবে করবেন, এই দুটোকে উল্টে দেবেন, দেখ তাই হয়েছে, এখানে উল্টে গেছে, আর এটা হচ্ছে গিয়ে 3 এর জায়গায় -3 হয়ে গেছে, -1 এর জায়গায় 1 হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে শর্টকাট, মানে এইটাতে আমাকে যেতেই হলো না, ডাইরেক্ট এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারবো অ্যাডজয়েন্টটা হচ্ছে এটা, ঠিক আছে? 2x2 অর্ডারের ক্ষেত্রে, 3x3 অর্ডারের ক্ষেত্রে অত সহজ হলে তো হয়ে যেত, ঠিক আছে? 2x2 এর জন্য শুধুমাত্র, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলাম, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট থিওরেম লিখছি, থিওরেমকে বাংলায় বলা হয় উপপাদ্য, প্রমাণ নেই সিলেবাস আমাদের, শুধু থিওরেমটা লিখলেই হবে। কি থিওরেমটা বলছে, a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a equals to adjoint of a into a, adjoint of a into a is equals to determinant of a into in। এখানে n কেন লিখলাম, n মানে হচ্ছে গিয়ে বোঝানোর জন্য যে কত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, যদি 2x2 অর্ডারের হয় তাহলে 1 0 0 1, 3x3 হলে 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা এবার কি বললেন সেটা বুঝলামই না, একটু লক্ষ্য কর কি বলতে চাইছি। বলছে যদি আমি এর সাথে অ্যাডজয়েন্ট এ গুণ করি বা এর সাথে এটা গুণ করি, তাহলে ডিটারমিনেন্ট অফ এ আর in টা চলে আসবে। বোঝার জন্য আমার কাছে এক্ষুনি কাঁচা এক্সাম্পল লেখা আছে, তুলে নিও ওটাকে, এটা এ আর এটা অ্যাডজয়েন্ট এ, কাঁচা বোঝে না এরা, হ্যাঁ মানে শব্দ যেটা সেটাকে কাঁচা বলে। আচ্ছা এটাকে লিখি আমরা, এ কত আছে বল, -2 3 -1 -7, তার সাথে গুণ করছি ওটাকে -7 -3 1 -2, কি করে গুণ করতে হয়, রো বাই কলাম, ম্যাট্রিক্সে গুণ কিন্তু এটা, তাহলে কত হয় বল, +14 +3 মানে 17, +6 -6 কত আসলো 0, 7 -7
0 3 প্লাস 14 17, 17টা কমন নেই, 17টা কমন নিলে 1 0 0 1। দেখ আই এসছে, I2 এসছে, I2 এর সঙ্গে তাহলে নিশ্চয়ই এই জিনিসটা কি আমার রিটারমেন্ট হবে, দেখ ভেরিফাই করে দেখ। -2 × -4 এই -1 কত হয় 14 হয়, 14 মাঝে মাইনাস দিলাম, 3 × -1 -3 14 প্লাস 3 17 আসছে তো। তার মানে এই যে থিওরেমটা লিখলাম একটু আগে একদম মিলছে থিওরেমটা, সেটা মিলছে, কোনো অসুবিধা নেই। তাহলে এক্সাম্পল লিখে নাও বা ভেরিফিকেশন বলে লিখে নাও, এটাকেও লিখে নাও, ঠিক আছে, ব্যাপারটা মনে থাকবে। তাহলে 2/2 অর্ডারের অ্যাডজয়েন্ট বের করার শর্টকাট টেকনিক শিখলাম, ঠিক আছে, তার জন্য একটা থিওরেমও শিখলাম। বাই চান্স আমাকে 3/3 অর্ডারের অ্যাডজয়েন্ট বের করে দিয়ে দিল পরীক্ষায়, বাই চান্স কোনো কারণে, তাহলে আমি বের করব না। কেন বের করব না? আমি এই যে লিখলাম থিওরেমটা, এটা দিয়ে ভেরিফাই করে দেবো। কি করে? আমাকে এই একটা ম্যাট্রিক্স দিল, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স দিল, সাপোজ এখানে লিখছি আমি 2 3 1 5 7 2 1 4 6 এরকম দিল একটা ম্যাট্রিক্স দিয়ে, বললো অ্যাডজয়েন্ট এ হলো, বলে 4টা অপশন দিল। আমি গুণ করে দেখবো যে এই দেখ, লক্ষ্য করে দেখ, যদি আমি এটাকে বলি 3/3 অর্ডারের, তখন কি হবে বলতো? এরকম আসবে না, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ গুণ করলে কি আসবে? রিটারমেন্ট অফ এ, আর এখানে আসবে 1 0 0 0 1 0 0 0 1। মানে এক্সাম্পল দেওয়ার জন্য সাপোজ এরকম হতে পারে 5 0 0 0 5 0 0 0 5 এরকম আসতে পারে, ধরে নে। তাহলে আমি দেখবো যে এই জায়গাগুলো গুণ করে 0 আসছে কিনা, মানে আমি একটা অপশন থেকে তুললাম, যে কোনো একটা অপশন নিলাম, গুণ করে এর সাথে গুণ করে দেখছি যে এই জায়গাগুলো আমার 0 আসছে কিনা। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? বুঝছি আমি, এটাকে ভালো করে দেখে। এই যে আমাকে ম্যাট্রিক্স দিয়েছিল এটা কোশ্চেনে 2 3 1 5 7 2 4 9 6 এরকম দিয়েছিল, আর আমি 4টা অপশন দিয়েছিল আমাকে, ওই 4টা অপশন থেকে একটা অপশন আমি তুলে নিলাম, তুলে নিয়ে এখানে সেটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে, বলে 3 1 2 5 7 2 4 6 0। দেখ লক্ষ্য কর, যদি এটাই অ্যাডজয়েন্ট অফ এ হয় তো নিশ্চয়ই এর সাথে এটা গুণ করে কত হবে, দেখ বুঝতে পারছি কত আসবে, এখানে একটা সংখ্যা আসবে, এইখানে আর এখানে 0 আসবে, তাই তো, এখানে 0 আসবে, এখানে একটা সংখ্যা আসবে, এই সংখ্যাটা এখানে আসবে, এখানে 0 আসবে, এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে, আর এখানে এই সংখ্যাটাই সেম আসবে, তাই তো। তাহলে আমার ঠিক আছে, এটা অ্যাডজয়েন্টে, তাহলে আমি গুণ করে অতটিতে গুণ করা সম্ভব না আমার দ্বারা। প্রথম অপশনটাকে দেখলাম যে এই জায়গাটা 0 আসছে কিনা, মানে গুণ করার পর এখানে 0 আসছে কিনা দেখে নিলাম, এই 0 আসে, তার মানে তারপর দেখবো এটা আসছে কিনা, দুটো তিনটা করলেই তো বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমার অ্যান্সার হতে পারে, ঠিক আছে। কিন্তু না দেওয়ার চান্সই 99%, যদি দেয় বাই চান্স তাহলে আমরা বের করবো না, ওই কোফ্যাক্টর করে করতে গিয়ে অনেক ঝামেলা হবে, তার থেকে আমরা এভাবে গুণ করে দেখে নেবো হচ্ছে কিনা, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। ওকে, এবার লিখো একটি ম্যাট্রিক্সের ইনভার্স বা একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। হেডিং করো ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, বা বাংলায় বলা হচ্ছে একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আমরা কিন্তু এর আগে ইনভার্স ম্যাট্রিক্সের শুধু ডেফিনেশন দিয়েছিলাম, মনে আছে? ডেফিনেশন কি ছিল তো বলো? বলেছিলাম এ একটা যদি ম্যাট্রিক্স হয়, আর যদি একটা ম্যাট্রিক্স এমন খুঁজে পাই যে বি, দেখা গেলো এ আর বি গুণ করছি আর বি আর এ গুণ করছি, দুটোই আমাকে আই দিয়ে দিচ্ছে, আই মানে আইডেন্টি ম্যাট্রিক্স, তখনই আমি বিটাকে কি বলেছিলাম? এর ইনভার্স বলেছিলাম। কিন্তু আমি বিটা পাবো কি করে খুঁজে? সম্ভব তো না। তো এই দেখ আমার কোথাও কিন্তু বি ইনভার্স কি করে, মানে এর ইনভার্স কি করে বের করতে হয়, কোথাও কিন্তু লেখা নাই। এটা কোথাও আলোচনা করেছি? কেন করিনি? কারণ এ ইনভার্স বের করতে গেলে অ্যাডজয়েন্ট কাজে লাগে, আর অ্যাডজয়েন্ট জানতাম না এতদিন, এই জন্য ইনভার্সটা করানো হয়নি। তাহলে সূত্র হচ্ছে এ ইনভার্স বের করার, এ ইনভার্স সমান সমান 1/, ডিটারমিনেন্ট অফ এ, এখন মড না লিখে ডিটারমিনেন্ট লিখে, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। বুঝাতে পারলাম? এটাই হচ্ছে কি ইনভার্স। এক্সাম্পল দিন একটা স্যার, এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 3/3 আর দিব না, 3/3 এর বুঝতেই পারছি অ্যাডজয়েন্ট বের করা মানে কি 5টা অঙ্ক করে নাও একসাথে, ঠিক আছে, তো বাদ দাও। আমি এক্সাম্পল লিখে শুধু বোঝাচ্ছি যে এই যে একটা ম্যাট্রিক্স হয় 2 -3 4 1 এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা ইনভার্স বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে ইনভার্স যদি গুণ করে বের করি, কি করে বের করবো বলছে, দেখো প্রথমে বলছে যে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করবো, তো বলো অ্যাডজয়েন্ট অফ এ কত আসবে? অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে প্রত্যেকটা ওই কোফ্যাক্টরটা বলবো না, কি করতে বললাম, এই দুটোকে চেঞ্জ, তার মানে এখানে 1 এখানে 2 আর এই দুটোকে মাইনাস দিয়ে গুণ, তো এটা 3 এটা মাইনাস, এটা হয়ে গেল অ্যাডজয়েন্টে। আর নির্ণায়কে এটা কত হবে বল, এটা ইনটু এটা, মানে 2 মাইনাসে 12, তার মানে 14। অতএব লিখে এ ইনভার্স সমান সমান 1/14 বাইরেও রাখতে পারি, ভিতরেও নিয়ে যেতে পারি, 1 3
-4 বুঝতে পারলাম কি করে এই ইনভার্স বের করতে হয়। ঠিক আছে, 2/2 এর জন্য 3/3 বুঝতে পারছিস, অ্যাডজয়েন্ট বের করা মানে শেষ। আর পরীক্ষা দিতে হবে না আমাকে এই বছর, পরের বছর আবার। ঠিক আছে, চলো করো। কেউ একবার জিজ্ঞেস করলাম না স্যার, বাই চান্স যদি ডিটারমিনেন্ট অফ এর মানটা 0 হয়ে যায় তখন? দেখ ভাগ করতে হচ্ছে তো, আর 1/something যদি মানে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি অসংখ্য হয়ে যাবে না? তাহলে একটা নির্ণায়কের একটা ম্যাট্রিক্সের তখনই ইনভার্স বেরোবে যখন তার নির্ণায়ক অফ এর মানটা কত হয়ে যাবে, নট ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু 0 হলে তার ইনভার্স অস্তিত্ব থাকবে না। আচ্ছা, এবার এবার মনে রাখবো, যে ম্যাট্রিক্সটার নির্ণায়ক 0 হয়ে যাচ্ছে, যে ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 তাকে বলা হচ্ছে বিশিষ্ট ম্যাট্রিক্স। খুব বাজে নাম, ইংরেজিতে কি সুন্দর নাম আছে, সিঙ্গুলার। ঠিক আছে, যে ম্যাট্রিক্সটা কি হয়ে যাচ্ছে, যার নির্ণায়কের মান 0 তাকে কিরকম বিশিষ্ট ম্যাট্রিক্স নাম দিচ্ছে। আর যে ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0 হচ্ছে সেটাকে নাম দিচ্ছে অবিশিষ্ট। বলতো কি সব নাম এগুলো, এটাকে বলছেন ইংরেজিতে নন সিঙ্গুলার। কি সুন্দর নাম আছে এগুলোকে, তা সত্ত্বেও কি সব নাম দিচ্ছে। ঠিক আছে, তার মানে শুধুমাত্র অবিশিষ্ট ম্যাট্রিক্সেরই ইনভার্স বেরোবে। যদি ম্যাট্রিক্সটা বিশিষ্ট হয়ে যায় তার ইনভার্স বেরোবে? বেরোবে না, নির্ণায়ক 0 হলে বেরোবে না, তাই তো? লিখে নাও, প্রথমে লিখো এটা বলে বিশিষ্ট অবিশিষ্ট বলে হেডিং করো, তারপরে লিখে নাও নোট বলে একটি ম্যাট্রিক্সের ইনভার্সের তখনই অস্তিত্ব থাকবে। নোট করে নোট কি লিখবো এখানে, একটি ম্যাট্রিক্সের ইনভার্সের অস্তিত্ব থাকবে যদি ম্যাট্রিক্সটি অবিশিষ্ট ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, লিখে নাও তাড়াতাড়ি। হেডিং করব লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, ইংরেজিতে বলা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। ইংরেজি নামগুলো জানাটা খুব দরকার। ঠিক আছে, অর্থোগোনাল ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল বলা হবে? দেখ, যদি দেখি কোন একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সঙ্গে গুণ করলে আই পাওয়া যাচ্ছে, তখন আমি ম্যাট্রিক্সটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দিয়ে গুণ করে যদি আই পাওয়া যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে, অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। তার মানে এই লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজটা হলো তার ইনভার্স। লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজটাই হলো ওর ইনভার্স, তাই না? কারণ এর সাথে এটা গুণ করে আই পাওয়া যাচ্ছে, যেটা গুণ করে আই পাওয়া যাচ্ছে সেটা তো ইনভার্স বলি আমরা। তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু বেসিক্যালি এ ইনভার্স, তাই তো? কনসেপ্টটা ক্লিয়ার হলো? আচ্ছা, আর যদি বলছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে, এই যদি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে নির্ণায়ক অফ এ এর মানটা 1 হতে হবে। মানে এই কন্ডিশনটা হতে হবেই, তার সঙ্গে যদি নির্ণায়ক অফ এ এর মানটা 1 হয়ে যায় ওটাকে বলবো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। লিখে নাও, মড এ ইকুয়ালস টু 1 হলে, ও মড এ ইকুয়ালস টু 1 হলে সেটাকে নাম দিচ্ছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, একটু ভেবে দেখি, একটু সবাই দেখাবো এখানে বোর্ডের দিকে, যদি এ ম্যাট্রিক্সটা লম্ব ম্যাট্রিক্স হয় কোনোদিনই কি তার নির্ণায়কের মানটা 0 হওয়া সম্ভব? সম্ভব না, কেন? যদি একটা ম্যাট্রিক্স লম্ব ম্যাট্রিক্স হয় তার নির্ণায়কের মানটা কি 0 হওয়া সম্ভব? কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? ভাব একটু, আমি এ এর সাথে এটা গুণ করে আই পেয়ে গেছি। আই পেয়ে গেছি মানে কি, আমি এর ইনভার্স পেয়ে গেছি। এর ইনভার্স যদি পেয়ে গিয়ে থাকি তাহলে ম্যাট্রিক্সটার নির্ণায়ক মান কি করে 0 হতে পারে? নির্ণায়ক মান পাচ্ছি তো, তার মানে ইনভার্স, তার মানে এই ইনভার্স পেয়ে গেছি, তার মানে নির্ণায়কের মান 0 হতেই পারে না। ঠিক আছে, ওকে, এগুলো খুব কনসেপ্টের জিনিস, কিন্তু এমসিকিউ তো দিয়ে দিবে, কিন্তু এই কোশ্চেনে ভালো দিয়ে দিল। এ একটি লম্ব ম্যাট্রিক্স হলে নির্ণায়ক অফ এ দিয়ে দিল নট ইকুয়াল টু 0, এটা একটা অপশন। নির্ণায়ক অফ এ ইকুয়ালস টু দিয়ে দিল 0, নির্ণায়ক অফ এ ইকুয়ালস টু 2 দিয়ে দিল, তাহলে অপশনটা কি করে আসতে হবে, নির্ণায়কের নট ইকুয়াল টু 0 করে আসতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টগুলো। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বলছি সেটা হচ্ছে, এবার অনেকগুলো ফর্মুলা আছে আমাদেরকে যেগুলো লিখতে হবে। দেখো, যে ফর্মুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে সেটা হচ্ছে এটা। বলছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, কি বলছে তাকাই দিকে, ডেট, এটাকে মড না লিখে ডেটই লিখছি। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এর মান বের করতে বলছে, তাহলে কি করবো আমরা, অ্যাডজয়েন্ট এ বের করবো তারপর তার নির্ণায়ক বের করবো? না, অত কিছু করতে হয় না। কি করতে হয়, এটাকে দেখো, ডিটারমিনেন্ট অফ এ, আবার কি লিখছি আমি, ডেট এ তার পাওয়ার n-1। বুঝতে পারছি, মানে আমি কি বলতে চাইছি ব্যাপারটা বোঝ। আচ্ছা, এনটা কি জিনিস, এন হলো ম্যাট্রিক্সটার অর্ডার, ম্যাট্রিক্সটির অর্ডার, এই ম্যাট্রিক্সের অর্ডার হলো গিয়ে এন। ঠিক আছে, দেখ টাকা টাকা পড়ে দেখা, এক্সাম্পল দেখা, এক্সাম্পল বুঝ।
কি বলছে নির্ণায়ক অফ এ এর মানটা আমাকে দিয়ে দিল সাপোজ 5, আর আমাকে বের করতে বললো, আচ্ছা ম্যাট্রিক্স অর্ডার দিয়ে দিয়েছে আমাকে 3 × 3 ম্যাট্রিক্স, ঠিক আছে, আর আমাকে বের করলো তুমি আমাকে অ্যাডজয়েন্ট অফ এ তার মডটা মানে তার নির্ণায়কের মানটা বের করে দাও। তো তোকে ম্যাট্রিক্সে দেয়নি, তো তুই কি করে অ্যাডজয়েন্ট বের করবি? তো ডাইরেক্ট সূত্র কি বলছে, যেটা নির্ণায়ক অফ এ ছিল মানে 5, তার পাওয়ার কত করতে হবে, ম্যাট্রিক্স অর্ডার কত আছে 3, তাহলে 3 - 1 = 25। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এই সূত্র দিয়ে অঙ্ক আসবে, তার সায়েন্স 99.99%, ঠিক আছে, এই সূত্র থেকে একটা অঙ্ক আসবেই ধরে রাখ, ঠিক আছে। নেক্সট বলছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে, মানে অ্যাডজয়েন্টে তার আবার অ্যাডজয়েন্ট তার নির্ণায়কের মান, তো কিছুই না, এটাকে বলছে নির্ণায়ক অফ a টু দি পাওয়ার n-1 এর স্কয়ার। মানে এই এক্সাম্পল অনুযায়ী তাহলে আমার কত হবে, নির্ণায়ক অফ অ্যাডজয়েন্ট a কত হবে সেটা বলো, সূত্র অনুযায়ী নির্ণায়ক অফ এর মান কত ছিল, 5 ছিল আমার কাছে, আর n-1 মানে কত হয়ে যাবে 3 - 1 তার স্কয়ার, মানে 5 এর পাওয়ার কত 4, 5 এর পাওয়ার 4 মানে 625। বোঝাতে পারলাম ব্যাপারটা, সূত্র দুটো। শুধু অ্যাডজয়েন্ট অফ এ হলে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1, আর অ্যাডজয়েন্ট এ হলে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1 এর স্কয়ার, ঠিক আছে। আরেকটা ফর্মুলা আছে, এবার দেখ, শুধু যদি আমাকে অ্যাডজয়েন্ট এ বের করতে বলে, নির্ণায়ক না কিন্তু, এই আগের ফর্মুলা কি ছিল, নির্ণায়ক বের করতে বলছে, আর শুধু মানে তোকে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট তার অ্যাডজয়েন্ট এই ম্যাট্রিক্সটা বের করতে বলছে, নির্ণায়ক বের করতে বলছে না, তাহলে তার সূত্র বলছে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-2 ইনটু এ ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এই ম্যাট্রিক্স যেটা হবে সেটাই হচ্ছে কি আমার কাছে অ্যাডজয়েন্টের ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্স তার সঙ্গে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের পাওয়ার n-2 করে দেবো, যেটা আসবে সেটাকেই বলা হচ্ছে অ্যাডজয়েন্টে, ঠিক আছে। নির্ণায়ক হতে গেলে এটা, নির্ণায়ক না হতে গেলে এটা, ঠিক আছে। ওকে, হলো, বুঝতে পেরেছি, লিখ তাতে লিখ। এবার চলে আসছি যেটা এই চ্যাপ্টারে একটা চ্যাপ্টার নাম দেওয়া আছে না, সহ সমীকরণের সমাধান, রৈখিক সহ সমীকরণের সমাধান, ওই পার্টটায় চলে আসছি এবার, ঠিক আছে। হোয়াট ইজ রৈখিক সহ সমীকরণ, তাকাও এদিকে, বোর্ডের দিকে তাকাও, হোয়াট ইজ রৈখিক সহ সমীকরণ। এই যে সাপোজ 2x - 3y + 5z = 7, -x + y + -4z = 2, x - 2y + 3z = -4। তাকাও এদিকে, এই ধরনের তিনটে সমীকরণ, এগুলোকে বলা হচ্ছে রৈখিক সহ সমীকরণ। আমাকে বললো কোশ্চেন দিয়ে দিলো, বললো এগুলোকে সমাধান করে x y z এর মান বের করো, ঠিক আছে। ছোটবেলার নিয়ম অনুযায়ী আমি কি করতে জানি, এখান থেকে যেটা মান বের করবো এখানে বসাবো, এখানে বসাবো, তাহলে x আর y দুটো সমীকরণ পেয়ে গেলাম, সমাধান করবো, সমাধান করে x y পেয়ে গেলাম, জেরো পেয়ে যাবো, ঠিক আছে। এটা আমার ছোটবেলাকার নিয়ম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো নিয়ম আছে এই তিনটে সমাধান করার, এবার তিনটে নিয়মই হচ্ছে কি এক পাতা, তো নিশ্চয়ই আমাদেরকে এগুলো পরীক্ষা করতে দেবে না, যদি বাই চান্স দিয়েও দেয়, এই পদ্ধতির সাহায্যে সমাধান করে বলে দিল, তারপর লিখে দিল অপশন এ হচ্ছে গিয়ে x এর মান 1, y এর মান 2 আর z এর মান 3, আর একটা অপশন বি দিল, সি দিল, ডি দিল, আমি বসিয়ে দেখবো কোনটা সিদ্ধ করছে, যেটা সিদ্ধ করছে সেটাই অ্যান্সার। কেন আমি খাটবো, কেন পদ্ধতি, আমাকে যদি লিখেও দেয় যে এই পদ্ধতির সাহায্যে করতে হবে, ও কি দেখতে পাচ্ছে না কি পদ্ধতিটা করেছি অঙ্কটা, দেখতে পাচ্ছে না তো, তাহলে অপশন টেস্ট করে যেটা সিদ্ধ করছে সেটা অ্যান্সার লিখে দেবো। কিন্তু পদ্ধতিগুলো কি করে করতে হয় জানাটা দরকার, আমাদের একটু জেনে রাখবো, করবো না, ঠিক আছে। তো জেনে রাখি জিনিসগুলো কি, একটা হচ্ছে ক্রেমারের পদ্ধতি, নাম ম্যাথমেটিশিয়ান ক্রেমার, তার পদ্ধতি, ঠিক আছে। তো ক্রেমারের পদ্ধতির সাথে সমাধান কি করে করতে হয়, ক্রেমার্স ল, ঠিক আছে, কেউ ক্রামার বলে, কেউ ক্রেমার বলে, যাই হোক বললেই হলো কিছু একটা, জিনিসটাকে সেটা বুঝতে হবে। দেখো, তো ক্রেমারের ক্ষেত্রে আমার কি করতে হবে, তিনটে নির্ণায়কের মান বের করতে হবে, তিনটে নির্ণায়ক, তার মধ্যে একটাকে ডেল্টা নাম দিব, একটাকে ডেল্টা 1 নাম দিব, একটাকে ডেল্টা 2 নাম দিব, একটাকে ডেল্টা 3 নাম দিব, ঠিক আছে। কি জিনিস এগুলো দেখি, ডেল্টাতে কি করব, এই যে এক্স ওয়াই জেড এর সহগ তার ম্যাট্রিক্সটা, তার নির্ণায়কটা বের করতে হবে, সেটা হচ্ছে ডেল্টা। কি কি থাকে তাহলে বল, 2 -3 5, তারপরে -1 1 -4 1 -2 3, এটা হয়ে গেল। এবার এটাকে ভেঙে নিয়ে একটা কিছু মান আসবে তো, আসবে। সিমিলারলি ডেল্টা 1 কি করবো, দেখ টাকা, এদিকে থাকা, এদিকে ডেল্টা 1 এর ক্ষেত্রে
ডেল্টাটাই থাকবে, শুধুমাত্র ফার্স্ট কলামে ডান দিকের যে এলিমেন্ট সেগুলো এসে বসবে। তার মানে 7 2 -1 বসে গেলো এটার জায়গায়, বাকিগুলো আনচেঞ্জ। তার মানে -3 1 -2 5 -4 3 করে একটা মান আসলো কিছু, এটাকে ভেঙে নিয়ে। আবার ডেল্টা 2 মানে হচ্ছে কি, এই সেকেন্ড কলামে রিপ্লেস হবে ওই এটা। তার মানে কত হবে বল, আলটিমেটলি 2 -1 1 থাকলো প্রথম কলামে, সেকেন্ড কলামে কত হয়ে গেল 7 2 -1, আর থার্ড কলামে কি হয় বল 5 4 -4 3। সিমিলারলি বুঝতে পারছি এখানে কি হবে, এই দুটো সেম থাকবে, এখানে শুধু চেঞ্জ হবে এসে, হয়ে গেল। এবার বলছে ক্রেমারের নিয়ম অনুযায়ী x এর মানটা হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা, মানে এই যে মানটা পেলাম, এই যে মান এগুলো মান পাচ্ছি তো একটা একটা করে আমি, তাহলে এই ডেল্টা 1 এর মানকে দিয়ে ডেল্টা এর মানকে ভাগ করে দিলে আমি x এর মানটা পেয়ে যাবো। হাই রে ভগবান রে, y এর মানটার জন্য ডেল্টা 2 বাই ডেল্টা করব, আর z এর মানের জন্য ডেল্টা 3 বাই ডেল্টা করব। ঠিক আছে, এটাই হচ্ছে কি ক্রেমারের সাহায্যে সমাধানের নিয়ম শিখলাম, করতে হবে না আবারও বলছি। তাহলে এখান থেকে কি আসবে, যেটা আসবে সেটা পরে বলছি, আগে দুটো মেথড দেখে নি যে কি আসছে, মেথড দুটো কি বলছে, লিখে নাও এটা সবাই। আচ্ছা এটা কি কি বললাম একটু আগে, যে এই যে এই ইকুয়েশন গুলো সমাধান করার দুটো মেথড আছে, একটা হলো ক্রেমারের পদ্ধতি, আর একটা মেথড হচ্ছে ম্যাট্রিক্স মেথড বলে। ঠিক আছে, খুব কম বইয়ে লেখা থাকে, ওটা মার্টিন তৈরি করেছিল, ওই জন্য মার্টিনের মেথডও বলে অনেক বইয়ে। ঠিক আছে, তো কি মেথড সেটা, আচ্ছা বাই চান্স কোনো কারণে তোকে দিয়ে দিল, শোন আমি এই সমাধানটা শিখালাম না, কোনো কারণে একটা অপশনে দিয়ে দিল যে ক্রেমারের সাহায্যে সমাধানটি হলো বলে, এই তিনটা অপশনে চেঞ্জ করে দিল, এক্স এর মান ডেল্টা 1 বাই ডেল্টা, এক্স টুর মানে মানে একটা অপশন এটা দিল, একটা অপশন চেঞ্জ করে দিল, একটা এক্স এর দিল ডেল্টা বাই ডেল্টা। যদি না জানিস তাহলে কি করে লিখতিস এটা, ঠিক আছে, এই জন্য জেনে রাখা উচিত যে কি করে করতে হয়, মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি করতে তো হবে না স্বাভাবিক, এটা করা মানে কি ভাবতে পারছিস, এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে, এই তিনটা চারটা ভাঙা মানেই মোটামুটি মিনিমাম যদি ধরি আমি 3 মিনিট যাওয়া, মিনিমাম, বেশি মিনিমাম সব থেকে কম 3 মিনিট, তার বেশি তো আরো। ঠিক আছে, যাই হোক, তো এটা আমরা করছি না ক্যামেরা পদ্ধতি। এবার যেটা পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে তাকাবে দিকে ম্যাট্রিক্স মেথড, বা যেটাকে আরেকটা নাম দিচ্ছে কি মার্টিনের মেথড, যেটা তৈরি করেছিল মার্টিন। তাই কোথাও লেখা থাকে না এই নামটা দেখবি, কিন্তু আমি একটা বইয়ে দেখতে পেয়েছিলাম ম্যাট্রিক্স মেথড, বা যেটাকে আবার মার্টিনের মেথডও বলছে, মার্টিনস মেথড। ঠিক আছে, এটা কিভাবে করা হয় দেখো, এই মেথড অনুযায়ী আমরা কি করি, এই ম্যাট্রিক্সটা এই যে সমীকরণগুলো এগুলোকে ম্যাট্রিক্স আকারে প্রথমে রিপ্রেজেন্ট করি। কি করে রিপ্রেজেন্ট করি দেখ, এই সমীকরণগুলো আকার হয়ে যাবে a ইন্টু এক্স ইকুয়ালস টু বি। কি কি জিনিস a x b, ওগুলোকে দেখি। যেখানে a হচ্ছে 2 -3 5 -1 1 -4 1 -2 3, এটা হলো a ম্যাট্রিক্স। এক্সটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স x y z, আর বিটা হচ্ছে কি একটা কলাম ম্যাট্রিক্স 7 2 -1। একটু ভেবে করে দেখি যে কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে দেখি। দেখ কি বলেছিলাম, a ইন্টু এক্স করে b এর সাথে সমান করলে এগুলো হয়ে যাবে, মানে আমি বলছি এদেরই আকার, সিম্পল আকার হচ্ছে এটা। তো ভেরিফাই করে দেখি আগে, দেখ কি করে গুণ করতে হয়, রো বাই কলাম গুণ কর, 2 ইন্টু এক্স মাইনাস 3y প্লাস 5z ইকুয়ালস টু b, বললে প্রথমটা কত আছে 7, তাহলে আসলে প্রথম ইকুয়েশনটা। সিমিলারলি রো বাই কলাম কর, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 4z ইকুয়ালস টু 2। আচ্ছা ইকুয়েশন গুলো, তার মানে এই ইকুয়েশন গুলোর ম্যাট্রিক্স আকার হচ্ছে কি এটা। এবার ম্যাট্রিক্সের মেথড অনুযায়ী এখান থেকে আমরা এক্সটাকে বলতে পারি a ইনভার্স b। কি করে আসলো একটু লক্ষ্য করে দেখ, কিছুই না, দুই দিকে a ইনভার্স দিয়ে গুণ করলাম, তাহলে a ইনভার্স আর a গুণ করলে কত হয়ে যায়, i i i আর x গুণ করলে x হয়ে যাবে, তাহলে x এর মানটা কত পেয়ে গেলাম a ইনভার্স b। ঠিক আছে, এবার স্যার কি হলো x ইনভার্স b পেয়ে লাভ কি হলো, আচ্ছা এক্সটা কি জিনিস বল, এক্সটা একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই তো, সরি 3/1 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, এক্স ওয়াই জেড, a ইনভার্সটা কি বেরোবে, একটা 3/3 অর্ডার ম্যাট্রিক্স বেরোবে। বের করার পর কি করে বের করতে হয়, a ইনভার্স অ্যাডজয়েন্ট অফ a বাই ডিটারমিনেন্ট অফ a করে বেরোলো। আর বিটা কি জিনিস, বিটা একটা ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, যার অর্ডার কত 3/1। যখন এই দুটো গুণ করবো যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কত অর্ডার ম্যাট্রিক্স হবে, হ্যাঁ 3/3 অর্ডার ম্যাট্রিক্স, সরি কত 3/1, এই যে a b b c, তাহলে কত হবে ac, তার মানে 3/1 অর্ডার ম্যাট্রিক্স। সাপোজ ধরলাম এরকম আসলো a b c, এটাই 3/3 ম্যাট্রিক্স। তাহলে দেখ এই যে x এর মানটাই আমার কত a, আর এই যে y এর মানটাই কত b, আর z এর মানটাই কত c। বুঝতে পারলাম, এইটা হচ্ছে ম্যাট্রিক্স মেথড। এটা 100% আসতো, 5 নাম্বার আসতো এটা থেকে প্রত্যেক বছর, তো এই বছর তো আসবে না, এই বছর কোনো উপায় নেই, আর যদি লিখেও দেয়
সমাধান করো। সমাধান তো করবো না, আমরা বসিয়ে দেখবো কোনটা সিদ্ধ হচ্ছে সেটা লিখে দেবো অ্যান্সার করো। একটু আগে বললাম যে ক্রেমারের নিয়ম আর ম্যাট্রিক্সের মেথড, এই দুটো থেকে দুটো সমাধান, আমাদের সমাধান কাজে লাগবে না কিন্তু কিন্তু এই দুটো থেকে কি কাজে লাগবে দেখ, এখানে মোট 6টা সূত্র লিখিয়েছি, ঠিক আছে? 6টার মধ্যে থেকে একটা আসার চান্স 99% আসবেই, ঠিক আছে? কি জিনিস ভালো করে বুঝ। বলছে ওই তিনটে সমীকরণ লিখালাম, ওই সমীকরণগুলোর সমাধান থাকবে আবার থাকবে না, ঠিক আছে? ভালো করে শুন, এই কথাটা, এই কনসেপচুয়াল জিনিস কিন্তু। সমাধান থাকলে সেটাকে নাম দিচ্ছে কনসিস্টেন্ট, বাংলায় বলছে সঙ্গত, আর সমাধান না থাকলে সেটাকে নাম দিচ্ছে ইনকনসিস্টেন্ট অথবা অসঙ্গত, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি আমি, কোনো সমাধান নেই। তার মানে আইদার সমীকরণগুলোর সমাধান থাকবে এটা না বুঝতে পারলে পাবি না 1 নম্বর, আসবেই। যেটা বলছিলাম যে সমীকরণ তিনটের সমাধান আইদার থাকবে অথবা থাকবে না। যদি থাকে তার দুটো কেস হবে। কি কেস? একটা বলছে ইউনিক সলিউশন, মানে একটা সমাধান পাবো, আর একটা বলছে অসংখ্য সমাধান, মানে কোনোদিন শেষ হবে না সমাধান পাবো, ঠিক আছে? আর যদি হয় না হলে থাকবে না, ঠিক আছে? যদি না থাকে তাহলে একটাই কেস, আর যদি সমাধান থাকে তাহলে দুটো কেস, ঠিক আছে? এবার দুটো ক্ষেত্রে কন্ডিশন আলাদা আলাদা। ক্রেমার বলছে যদি ডেল্টার মান, একটু লক্ষ্য কর, ক্রেমারের ক্ষেত্রে কি মান ছিল? x ইকুয়ালস টু ডেল্টা 1/ডেল্টা x2, x2 কত ছিল? x2 ছিল ডেল্টা 2/ডেল্টা। তো বলছে যদি ডেল্টা, সরি x2 তো না, মানে y এর মানটা, ঠিক আছে? তো ক্রেমার বলছে যদি ডেল্টার মানটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে ইউনিক সলিউশন, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? মানে যে সমাধান হবে একটা সমাধান আসবে। কিন্তু বাই চান্স যদি ডেল্টার মানটা 0 হয়ে যায় তখন দুটো কেস, মানে আইদার সমাধান থাকবে না অথবা থাকলে অসংখ্য থাকবে। অসংখ্য থাকে কি করে বুঝবো? সবগুলো 0 হবে, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 সব 0। যখন সব 0 তখন অসংখ্য সমাধান। আর যখন দেখছি যে ডেল্টা তো 0 ছিলই, দেখ লক্ষ্য কর এই দুটো কেসের মধ্যে ডেল্টা 0টা কমন আছে, কিন্তু ডেল্টা নট ইকুয়াল টু 0 মানে একটাই সমাধান। যখন ডেল্টা 0 হয়ে যাচ্ছে আইদার সমাধান থাকবে না, আর থাকলে অসংখ্য থাকবে। তার জন্য কন্ডিশন কি? এখানে সব 0 হয়ে যাচ্ছে, এখানে শুধুমাত্র ডেল্টা 0 হলো, আর ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এর মধ্যে কমপক্ষে একটা নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি হয়ে যায় তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে কোনো সমাধানই নেই। ম্যাট্রিক্সের নিয়ম যেটা লিখলাম, ঠিক আছে? ওটা কি ছিল? এক্স এর মানটা a ইনভার্স b ছিল, মানে সব ডিপেন্ড করছে কার উপরে? a ইনভার্সের উপরে। আবার a ইনভার্স কার উপর ডিপেন্ড করছে? কার উপর ডিপেন্ড করছে বল? সূত্র কি? ডিটারমিনেন্ট অফ এর উপর ডিপেন্ড করছে। তো যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন। এই ক্ষেত্রে দেখ নট ইকুয়াল টু 0 মানে ইউনিক সলিউশন। যদি 0 হয়ে যায় তখন দুটো কেস, আইদার নো সমাধান অথবা থাকলে অসংখ্য সমাধান। তো অসংখ্য সমাধান কখন হবে? আমরা এরপরে অ্যাডজয়েন্ট অফ এ আর বি এর গুণফল দেখবো। যদি এটাও 0 হয়ে যায় তখন এই ক্ষেত্রে বলবো অসংখ্য সমাধান। আর যদি দেখি যে অ্যাডজয়েন্ট অফ, সরি এটা নট ইকুয়াল টু 0 হবে, হ্যাঁ, যদি দেখি যে অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বিটা নট ইকুয়াল টু 0 হয় তখন সেই ক্ষেত্রে বলবো কোনো সমাধানই নেই। 6টা সূত্র লেখানো আছে এখানে, ঠিক আছে? এই দুটো আসার চান্স খুব কম, কিন্তু এই চারটার মধ্যে একটা আসার চান্স খুবই প্রবল, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে তো ভালো করে এই ছক আকারে কোথাও পাবি না কিন্তু। আর এটা গুলাবেই, আমি বলে গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে না লিখলে গুলাবে যে কোনটা কি ছিল, কোনটা অসঙ্গত, কোনটা সঙ্গত, আমি একদম স্পষ্ট লিখে দিয়েছি ভালো করে, কারণ আমার নিজেও গোলাতো। আরে আমি যখন থেকে এইভাবে আমরা ছক করে মরে গেছে, আমি ভুলছি না, ঠিক আছে? ছক করে লিখে না ভালো করে জিনিসটাকে। এটা সব থিওরি শেষ, ঠিক আছে? সূত্র কিন্তু এগুলোই আছে, সূত্র থেকে অঙ্ক আসবে, যা আসার আসবে। হোমওয়ার্ক দিয়ে এছাড়া থেকে আমার কিছু করানো নেই, হোমওয়ার্ক দিয়ে দেবো দুটো অঙ্ক শুধু। মানে যদি আমরা করি নিজে থেকে অন্য নিয়মে তাহলে অনেক বড় হবে, কিন্তু আমি একটা শর্টকাট নিয়ম বলছি, তাড়াতাড়ি হবে, ঠিক আছে? দেখো অঙ্ক দুটো কি আছে, একটা যেমন, হ্যাঁ আচ্ছা, এই যে বের করো পেজ নাম্বার 313, পেজ নাম্বার 313, পেজের 12 1 নম্বর অঙ্কটা দেখো, পেজের 12 নম্বর অঙ্কটা। অঙ্কটা পড়ো, খাতায় কেউ কিছু লিখবো না আপাতত, ঠিক আছে? অঙ্কটা শুধু পড়তে বলেছি। ইয়েস 12-1। কি বলছে অঙ্কটা দেখ, এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলেছে 2 ইন্টু a ইনভার্সের মানটা কোনটা হবে? শোন 2/2 অর্ডার আছে, a ইনভার্স বের করাই যায়, যেহেতু 2/2 আছে a ইনভার্স বের করাই যায়, বের কোনো বড় ব্যাপার না।
আর তার সঙ্গে আবার আমাকে তাহলে কি করতে হবে, এখন চারটে অপশন টেস্ট করে দেখতে হবে কার সঙ্গে সমান হচ্ছে। তো জিনিসটা বাজে না খুব? সরকার নিয়মটা কে দেখ, আগে একটা নোট লিখবো আমরা। নোট লিখ, একটি 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স এ, একটি 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স এ বলে লিখব এ স্কোয়ার মাইনাস ট্রেস এ ইন্টু এ প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই ইকুয়াল টু 0। এ স্কোয়ার মাইনাস ট্রেস এ ইন্টু এ প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই ইকুয়াল টু 0, এই সমীকরণটিকে সিদ্ধ করবে। বলবো আগে লিখ, লিখ সমীকরণটি সিদ্ধ করবে, মানে এ ম্যাট্রিক্সটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, ঠিক আছে। আর হোয়াট ইজ ট্রেস, ঠিক আছে, এই যে 2 5 7 1 -3 2 1 4 5, এই যে যদি এটা 3 বাই 3 অর্ডার ম্যাট্রিক্স হয় 2 বাই 2 যাই হোক না কেন, এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো তার যোগফলটাকে বলা হয় ট্রেস। এই ম্যাট্রিক্সের ট্রেস মানে 5 - 3 2 2 + 2 মানে 4, ঠিক আছে। এবার দেখ এই সূত্রটা অ্যাপ্লাই করলে অঙ্কটা কত তাড়াতাড়ি হবে একটু দেখ। 12 1 নম্বর অঙ্কটা তো কি আছে বল, 12 1 নম্বর অঙ্ক দেখি না কি হচ্ছে। তো কি আছে, a সমান সমান 2 - 3, তারপরে কত আছে বল, -4 7। তো বল দেখি আগে তোরাই বল আমাকে, ট্রেস এ কত হবে বল, ট্রেস এ কত হবে 9, আর ডিটারমিনেন্ট অফ এ কত হবে 14 - 12, তাই তো 14 - 12 সমান সমান 2। তাহলে কি লিখতে পারবো এবার দেখো, আমি লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস ট্রেসে কত পেয়েছি আমরা 9, ঠিক আছে 9a প্লাস ডিটারমিনেন্ট অফ এর মান কত আছে 2, ঠিক আছে 2 ইন্টু আই ইকুয়াল টু 0 হলো, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা যদি দুদিকেই এ ইনভার্স দিয়ে গুণ করে দিই, পুরো সমীকরণটাকে এ ইনভার্স দিয়ে গুণ করছি, কারণ দেখ কোশ্চেনে এ ইনভার্স চেয়েছে আমার কাছে, আর এখনো কিন্তু কোথাও এ ইনভার্স নাই, আছে কি না। তাহলে আমি কি করবো, এ ইনভার্স দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে, এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স পরে লিখছি, আর এটা -9 ইন্টু এ ইনভার্স প্লাস 2 ইন্টু আই ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু বললাম। আচ্ছা দেখো পরের লাইনে কি হবে, এ স্কোয়ার এ ইনভার্স গুণ করলে এ হয়ে গেল, আর এ ইনভার্স গুণ করলে 9i আর এ আই এর সাথে যাকে গুণ করি সে আসে রিটার্ন 2a ইনভার্স ইকুয়ালস টু 0। কার মান চেয়েছিল কোশ্চেনে দেখ আমার কাছে 2a ইনভার্স এর মান চেয়েছিল, তাহলে 2a ইনভার্স এর মান হলে কত হয়ে যাচ্ছে সেটা 9i - a হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার হলো আমার, ঠিক আছে, অঙ্কটা সহজ হলো না। আচ্ছা এবার শোনো, যদি এটা এমসিকিউ পরীক্ষা না হয় নম্বর পরীক্ষা হতো, এটা আমরা করতে পারতাম না, আমাদেরকে কি যেন বলে ওকে, আমাকে হয়তো প্রমাণ করতে বলতো অঙ্কটাতে, প্রমাণ করো এটা সমান 9i - a, ঠিক আছে। আর এই যে জিনিসটা এটা তোমাদের সিলেবাসেই নাই, এই যে বলছিলাম না ক্যালি হ্যামিল্টন থিওরেম, ওটাই, ঠিক আছে, যেটা তোমার সিলেবাসে নাই, কিন্তু যেহেতু এমসিকিউ আছে, না না অঙ্কটা সিলেবাসে আছে, এই যে সূত্রটা সিলেবাসে নাই আমাদের, ঠিক আছে। সূত্রটা দিয়ে তো অঙ্কটা সহজে হয়ে গেল না, তাহলে অঙ্কটা 4টা অপশন টেস্ট করতে হতো তোকে, বুঝতে পারছিস, ঠিক আছে। তো যাই হোক, তো যেহেতু এমসিকিউ বলে এটা শর্টকাটটা বলা যাচ্ছে আর কি, হলো অঙ্কটা হলো। সেম অঙ্ক আছে একটা, দেখ করে দেখা আমাকে তাহলে এবারে 16 নাম্বারটা 16 নাম্বার ক্যাপিটাল এ দেওয়া আছে আমাকে, এ বি সি, আর এখানে 1 + bc বাই এ, বলো ট্রেসে কত হবে, বলো ট্রেসে কত হবে a প্লাস এই দুটো যোগফল, তার মানে a প্লাস 1 + bc বাই এ, তাহলে লসাগু করে দিলে a স্কোয়ার প্লাস 1 + bc বাই এ, আর নির্ণায়ক অফ a এর মান কত, এটার সাথে এটা গুণ, তাহলে কত হয়ে যাবে 1 + bc মাইনাস এর সাথে এটা গুণ মানে bc, তার মানে কত পেলাম 1 হলো। এই থিওরেমটা কি বলছে, প্রথমে কাকে লিখবো, এ স্কোয়ার লিখবো, মাইনাস লিখে ট্রেস এ কে লিখবো, ট্রেসে কত আছে আমার কাছে, ট্রেসে আছে a স্কোয়ার প্লাস 1 + bc বাই এ ইন্টু কাকে লিখতে বলেছিল ক্যাপিটাল এ, প্লাস লিখে ডিটারমিনেন্ট অফ এর মান কত 1 ইন্টু আই করলে আই, এরপর লাইনে কি করতে বললাম
এ ইনভার্স দিয়ে গুণ করতে বললাম, তাহলে এক কাজ কর, এর পরের লাইনে একটা ছোট হাতের এ আর ক্যাপিটাল এ ইনভার্স মানে ম্যাট্রিক্সের এ ইনভার্স দিয়ে গুণ করছি আমরা। তাহলে বল এখানে কত হয়ে যাবে বল, এটা হয়ে যাবে এ ইন্টু এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স, তাই না? আচ্ছা এই এটা কেটে গেল, তার মানে মাইনাস লিখে এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বিসি তার সাথে এ ইন্টু এ ইনভার্স, কেন এটা কাটলো, যেহেতু আমরা এ দিয়ে গুণ করে দিচ্ছি, আর তার সাথে স্মল এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 0। দেখো পরের লাইনে এটা কত হয়ে গেল, এ ইন্টু ক্যাপিটাল এ হয়ে গেল, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বিসি তার সাথে আই হয়ে গেল প্লাস এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 0। কার মান চেয়েছিল কোশ্চেনে? কোশ্চেন চেয়েছিল এ স্কোয়ার প্লাস বি ইন্টু আই আর মাইনাস এ, তার মানে উল্টো। তার মানে কি করলাম দেখ, এই এই জিনিসটাকে এদিকে রেখে দাও, এই দুটোকে ওইদিকে পাঠিয়ে দাও, তার মানে এ ইন্টু এ ইনভার্স তার মানটা কত হবে, এটাও দিয়ে গেলে প্লাস হয়ে গেল, তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বিসি ইন্টু আই আর মাইনাস হয়ে যাচ্ছে এ ইন্টু ক্যাপিটাল এ। এটা অ্যান্সার নেই, আর ওখানে আইটাকে আই টু লিখছে যেহেতু যেহেতু টু অর্ডারের, তাই তো? সূত্রটা ভালো না? ক্যালি হ্যামিল্টন থিওরেম, কত তাড়াতাড়ি হচ্ছে অঙ্কটা, নাহলে অঙ্কটা এমনি করতে গেলে অনেক চাপ হয়ে যাবে, অপশন টেস্ট করতে হবে করতে গেলে, ঠিক আছে? ওকে, আর কিছু নেই চ্যাপ্টারে, চ্যাপ্টারটা আমাদের যা আছে অঙ্ক তোরা নিজের বাড়িতে করতে পারবি, হোমওয়ার্ক দিয়ে দিলে। তাহলে এই চ্যাপ্টারের ডাউটগুলো পরের দিন প্রথমে বলে দেবো, বলে দিয়ে আমরা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্ভাবনা, যেটাতে 8 নাম্বার আছে, পড়াবো। আচ্ছা বারবার বলছি, আজকে এই ক্লাসটা কিন্তু খুব একটা ক্লাসের মধ্যে দেখ কিন্তু 3 থেকে 4 নাম্বার আসছে। ক্লাসটা ছোট কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট ছিল এই ক্লাসটাতে, ঠিক আছে? এই ক্লাসটা ভালো করে বুঝে ক্লাসটা করে নেবে, 3 না পাবি এখান থেকে, ঠিক আছে? ওকে, এবার যেটা বলছি সেটা হচ্ছে হোমওয়ার্ক। তো হোমওয়ার্কগুলো লিখে নাও তাহলে ছুটি। পেজ নাম্বার 311, অঙ্ক নাম্বার 3 না উদাহরণ 3, 4-এর 2, 7, 8, 9, 10-এর 1, 2, 10-এর 1, 2 এর পর 14, 18, 17, 14-এর পরে 17, 18-ওর 1, 2, 18-ওর 1, 2, তারপরে হচ্ছে গিয়ে অনুশীলনীর 322 পেজের 322 পেজের অনুশীলনী অঙ্ক নাম্বার 3, অঙ্ক নাম্বার 4, 9, 15, 17, 30, 9, 15, 17, 30, হলো 9, 15, 17, 30, তারপরে 326 পেজের 5। আচ্ছা যেহেতু সম্ভাবনা শুরু করবো, কথা ভালো করে শুন, সম্ভাবনা যেহেতু শুরু করবো, আমার ক্ষেত্রে এখন যদি আমি 11 সব জিনিস মনে করিয়ে তারপরে করাই তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। তো ওই জন্য 11-এর ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই দেখে আসবি, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবি না, ঠিক আছে? ওই জিনিসগুলো বোঝা থাকলে তাহলে আমি বোঝাতে পারবো, বুঝতে পারলাম? তুই বুঝতে শুনলি তো? অবশ্যই ভিডিওটা দেখে আসবি, আর যারা জানতে যারা পড়তিস তাদের ভিডিও না দেখালো দেখলে চলবে, তো বইটা পড়ে আর জিনিসগুলো মনে করে আসবি যে হ্যাঁ কি কি ছিল না ছিল, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে?